হ্যালো বন্ধুগণ, আমি চলে এসেছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল নিয়ে। তার নাম দেখতেই পাচ্ছ, বোর্ডে লেখা আছে RAGBS। থ্যাংক ইউ। আজকে আমরা নতুন টপিক একটা পড়াবো, যে টপিকটা কম্পিটিটিভ লাইনে প্রচুর ইম্পর্টেন্ট এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো আমরা কিভাবে আসে দেখবো, সেটাকে কিভাবে ট্যাকেল করব, সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা। দেখতেই পারছো এখানে পর্যায় সারণী, হয়তো লেখাটা একটু আবছা আসছে, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। পরপর কিভাবে হচ্ছে দেখি। পর্যায় সারণী কনসেপ্টটা কিভাবে এলো, সর্বপ্রথম জানতে হবে পর্যায় সারণী আসার কারণ কি। সর্বপ্রথম জানলো এটা আমাদের জানতে হবে, তারপর টপিকের ইন্টারেস্ট করবো হবে এক এক করে। তাহলে আমরা পর্যায় সারণী এমন একটা সারণী যেটাকে তৈরি করা কেন দরকার হলো, তার মেন রিজন হচ্ছে যে পর্যায় সারণীটা তৈরি করতে হলো কেন। কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছ প্রচুর এলিমেন্ট ছিল এবং প্রত্যেকটা এলিমেন্টের যে ইন্ডিভিজুয়ালকে ট্রিট করা খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল। তাদের এমন একটা জিনিস তৈরি করতে হতো যেখানে তাদের প্রত্যেকটা জেনারেল প্রপার্টি যেগুলো ছিল, মানে তাদের সাধারণ যে কমন ধর্ম, সেইগুলোকে আমরা এক কাজে নিয়ে আসতে পারি। তার জন্য এই পর্যায় সারণী তৈরি করার চেষ্টা। ঠিক আছে, পর্যায় সারণী তৈরি করার চেষ্টা যখন শুরু হলো, তখন সর্বপ্রথম বিজ্ঞানী যিনি ছিলেন, তিনি ছিলেন হচ্ছেন নিউল্যান্ড বলে একজন বিজ্ঞানী, যিনি সর্বপ্রথম চেষ্টা করেছিলেন। তিনি কি সূত্র দিয়েছিলেন, তার সূত্রের নাম হচ্ছে, তোমরা হয়তো সবাই দেখেছো, সেই সূত্রের নাম হচ্ছে ল অফ অক্টেভ, অর্থাৎ অক্টেভ। মাথায় রাখবে, এটা অক্টেভ। অক্টেভ রুলের কনসেপ্ট আলাদা জায়গায় আছে। নিউল্যান্ড সর্বপ্রথম অক্টেভ রুল দিল। তিনি কি দেখলেন, পর্যায় সারণী শুরু থেকে, এই যেমন এখান থেকে শুরু পর্যায় সারণী 1 2 3 4 5 6 7 8, এরকম ভাবে তিনি দেখলেন যে 8টা করে মৌলের পরে আবার ধর্ম তাদের রিপিট করছে। যেমন এই গ্রুপটাকে উনি ধরেননি, এই গ্রুপের মধ্যে পজিশন নিয়ে ডিসপিউট আছে, সেটা বলছি। 1 2 3 4 5 6 7 8, 8টা দেখুন, এই গ্রুপে 8টা করে মৌল আছে। এই 8টা মৌলের পর দেখা গেল কি তার ধর্মের রিপিট ঘটছে। মানে কি, লিথিয়ামের পর সোডিয়াম, এই যে লিথিয়াম আর সোডিয়ামের ধর্মের তিনি কি দেখলেন, সমানতা দেখলেন। অর্থাৎ কিছু ধর্মের সমানতা ছিল, যেমন হচ্ছে তড়িৎ পজিটিভিটি, যা ইলেকট্রো পজিটিভ ধর্ম বলে যাকে, বা তড়িৎ মানে তড়িৎ পজিটিভতার ধর্ম যেটাকে বলে, সেটা রিপিট হচ্ছিল। এভাবে দেখা গেল যে 8টা করে মৌল পর, কিন্তু তার একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার হলো না। তিনি ক্যালসিয়াম অব্দি গেলেন, ক্যালসিয়াম, তারপরে আর ধর্মের রিপিটেশন তিনি খুঁজে পেলেন না। তার কারণটা কোথায় ছিল, এই যে মৌলের মাঝের মৌলগুলো ঢুকেছিল, এই মৌলগুলোর জন্য তিনি আর রিপিটেশন খুঁজে পেলেন না, ধর্মগুলোর জন্য তিনি আর খুঁজে পেলেন না। পরের কনসেপ্ট যে তাহলে পিরিয়ডিক টেবিল কি তারপরে ব্যর্থ হয়ে গেল? না, ব্যর্থ হয়নি। তিনি ওই যে চেষ্টাটা করলেন, ওই চেষ্টার পরে পরবর্তীকালে বিজ্ঞানীরা এলেন, তার নাম ছিল মেন্ডেলিভ। মেন্ডেলিভ কি করলেন, সর্বপ্রথম মৌলগুলোকে সাজালেন, একের পর এক সাজালেন। তিনি ওভারঅল মোটামুটি সবই মৌল সাজালেন, কিন্তু তার এক জায়গায় ভুল ছিল। তিনি হয়তো মৌল সাজালেন, কিন্তু মৌল সম্পূর্ণ পিরিয়ডিক টেবিল দিতে পারলেন না। মানেটা কি, মানে ব্যাখ্যা দিতে পারলেন না। তার রিজন কি, তিনি যে প্রপার্টিটা নিয়ে মৌলগুলো সাজিয়েছিলেন তার নাম হচ্ছে অ্যাটমিক ওয়েট। এবার মৌলগুলোর অ্যাটমিক ওয়েট যখন তিনি সাজালেন, কিছু কিছু মৌলের ক্ষেত্রে ডিসপিউট দেখা দিচ্ছিল, সেই মৌলগুলো তিনি বের করতে পারলেন না। কিন্তু তিনি যেহেতু সর্বপ্রথম ট্রাইটা করলেন এবং সম্পূর্ণ হয়তো পর্যায় সারণী সম্পূর্ণ দিতে পারেনি, দিয়েছিলেন, তার জন্য তার রেসপেক্টে তাকেই বলা হয় সর্বপ্রথম, তার তিনি দিলেন, তার জন্য আমি বিজ্ঞানী। এই যে সাজালেন, ইনি ক্যালসিয়াম অব্দি সাজিয়েছিলেন, তারপরে আর সাজাতে পারেননি। এই যে মেন্ডেলিভ সাজালেন মৌলগুলোকে, যেহেতু তিনি প্রথমবার চেষ্টা করে অনেকটাই সাজিয়ে ফেলেছিলেন মৌলগুলোকে, তার জন্য তাকে বলা হয় ফাদার অফ পিরিয়ডিক টেবিল। আর তিনি কি হিসাবে মৌলগুলোকে সাজিয়েছিলেন, তিনি সাজিয়েছিলেন হচ্ছে অ্যাটমিক ওয়েট। তিনি অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে মৌলগুলোকে সাজিয়েছিলেন। তাহলে এই যে মেন্ডেলিভ অ্যাটমিক ওয়েটের রেসপেক্টে সাজালেন, তাহলে পরবর্তীকালে বিজ্ঞানী আরেকজন এলেন, তার নাম হচ্ছে মোসলে। বিজ্ঞানী মোসলে কি করলেন, বিজ্ঞানী মোসলে করলেন কি, যে
মৌলগুলোকে এমন একটা রেসপেক্টে সাজালেন যেই প্রপার্টিটাই আমাদের জানতে হবে, তার নাম হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমের অ্যাটমিক নাম্বার হিসাবে সাজালেন এবং এখানে তিনি সাজিয়ে সাকসেস পেলেন। এই পরীক্ষাটা, যে পরীক্ষাটা আমাদের পরীক্ষায় কোশ্চেন আছে, তিনি এই যে অ্যাটমিক মৌলগুলোকে যে অ্যাটমিক নাম্বার রেসপেক্টে সাজালেন, সেই সাজানোর রেসপেক্টে আমাদের কোশ্চেন আছে যে কোন মানে তিনি কোন পদ্ধতি ব্যবহার করেছিলেন। সেই পদ্ধতিটার নাম হচ্ছে এক্স রে ডিফ্রাকশন। এবং এটাই আমাদের মোজলের দেওয়া পিরিয়ডিক টেবিল, যেটার নামই হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। মডার্ন পিরিয়ডিক টেবিল। তাহলে যদি কোশ্চেন আসে, যেহেতু ফাদার অফ পিরিয়ডিক টেবিল কে মেন্ডেলিভ, আর ফাদার অফ মডার্ন পিরিয়ডিক টেবিল যদি বলে তাহলে মোজলে। এটা আমাদের হিস্টোরি ব্যাকগ্রাউন্ড ছিল হালকা করে। এরপরে আমরা পরবর্তীকালে দেখবো মৌলগুলো কিভাবে এলো, যে কিভাবে সাজালো তিনি দেখলেন যে পরপর মৌলগুলোকে যখন পর্যায় সারণীতে একমাত্র মৌল যেটাকে আমাদের নটি এলিমেন্ট বলা হয়, তার নাম হচ্ছে হাইড্রোজেন। তার রিজন আছে, তার মেন রিজন হচ্ছে এর পজিশন নিয়ে ডিসপিউট আছে। বলছি এক এক করে, শেষ অব্দি পিরিয়ডিক টেবিল যখন বলবো তখন বুঝতে পারবেন যে হাইড্রোজেনের পজিশন কেন ওখানে রাখা হলো। সর্বপ্রথম একটা জিনিস আমরা দেখে নিই, পর্যায় সারণীর প্রথমের দিকে যে মৌলগুলো ছিল সেই মৌলগুলোকে সাধারণত মেটাল, সে মৌলগুলো মেটাল। আর যখনই বোরনের এই সাইড দিয়ে যাবো, মৌলগুলো সাধারণত নন মেটাল, সাধারণত নন মেটাল। কিন্তু এর মধ্যে আর একটা জিনিস ঢুকে আছে, সেটা হচ্ছে আমাদের ধাতু কল্প বলে, মেটালয়েড বলে, যেটাকে মেটালয়েড বলে, ধাতু কল্প। একটা জিনিস ভালো করে দেখুন, তাহলে তোমার আপনাকে কোশ্চেন আসতেই পারে পরীক্ষায় যে নিচের মধ্যে কোনটা মেটালয়েড। যেমন অপশন দিল বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। এই বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, এন্ড ডি অপশনে দিল অল অফ দ্য অ্যাবাভ। তাহলে অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। কারণ কি, আমি এখানে এই যে লাল কালিতে দেখিয়েছি এইগুলো সবই মেটালয়েড হলো। তাহলে পর্যায় সারণীর মেটালয়েড যদি এলিমেন্ট কে হয় এইগুলো। আর যদি বলে ধাতুর এক্সাম্পল, ধাতুতে এখানে দেখতেই পাচ্ছেন এই মৌলগুলো সবই প্রায় ধাতু। এবার পর্যায় সারণীতে এই প্রথমের দিকে মৌল, শেষ দিকে মৌল। কিন্তু যেখানে একটা জিনিস বলা হয়, ক্যালসিয়াম অব্দি সাজিয়েছিল বিজ্ঞানী নিউল্যান্ড, তারপরে এখানে পারেননি, মাঝে ঢুকেছিল ট্রানজিশন এলিমেন্ট, যেটাকে বাংলায় বলে সন্ধিগত মৌল। ট্রানজিশন এলিমেন্ট কি কাজ করে একটা ভালো করে দেখুন, যে একটা ব্রিজের মতো স্ট্রাকচার পাচ্ছেন, এই দিকের একটা মৌল, এই দিকের একটা মৌল, মাঝে ব্রিজ আকারের স্ট্রাকচার, যে দুটো মেটাল বা নন মেটাল প্লাস মেটালয়েডের সাথে কে কানেক্ট করছে। তাহলে অ্যান্সার কি হবে, ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল, এরা কানেক্ট করছে। তাহলে পর্যায় সারণীতে এরকম কোশ্চেন দিয়ে দিতেই পারে কনসেপচুয়ালি, যে হুইচ এলিমেন্ট আর কল ব্রিজ এলিমেন্ট। কোশ্চেন দেখতে পাচ্ছেন, তখন বলবেন সন্ধিগত মৌল, কারণ উনি ব্রিজ আকারে দুটো মৌলকে যুক্ত করেছে। এই মৌলগুলোর কি এমন প্রপার্টি যাতে মেন্ডেলিভ ব্যর্থ হলেন, এই মৌলগুলো যোজ্যতা কিন্তু ফিক্স নেই। যোজ্যতা কি, ভ্যালেন্স, ভ্যালেন্সি। এই যে যোজ্যতাগুলো বের করা দেখবো আমরা এক এক করে। তাহলে এই যে মৌলগুলো পর্যায় সারণীতে, এই মাঝের মৌলগুলো সন্ধিগত মৌল, যার রেসপেক্টিভ আমাদের নিউল্যান্ড ব্যর্থ হলেন, কারণ এখানে 8টা মৌল না, এখানে দেখুন এই মৌলগুলো ঢুকেছিল। এখানে টোটাল এখান থেকে 21 থেকে শুরু হয়, এটা 30 অব্দি আছে। তাহলে আপনাকে এবার আমি প্রপার্টি গুলো বলি, যে মেটালের কি প্রপার্টি হয়, নন মেটাল। মেটাল গুলো আপনারা জানেন, সাধারণত মেটাল গুলো কি হয়, মেটাল গুলো সাধারণত সলিড হয় এবং তারা তড়িৎ পরিবহন করতে পারে। নন মেটাল তড়িৎ পরিবহন সাধারণ অবস্থায় করতে পারে না। কারণটা কি, মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন ইজ প্রেজেন্ট। আর আপনারা জানেন যে তড়িৎ প্রবাহের জন্য মেন কারণ হচ্ছে ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহের জন্য দায়ী। এবার এই ট্রানজিশন এলিমেন্ট গুলো আমরা দেখলাম, এবার হচ্ছে এই ধাতুগুলো দেখলাম, নন মেটাল কিছু প্রপার্টি দেখবো এক এক করে। এই গ্রুপগুলোর ইন্ডিভিজুয়াল নাম ছিল, সেই নামগুলো আমরা দেখছি এক এক করে। প্রথম গ্রুপটার নাম হচ্ছে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ। আমাদের সাধারণত গ্রুপ ওয়াইজ পড়লে মেটালগুলো মনে রাখতে সুবিধা হয়। সেটাকে আমি মাঝের এই ট্রানজিশন মৌলগুলো নিয়ে পরীক্ষায় কোশ্চেন বেশি আসে না, তার জন্য আমরা ওইগুলোকে বেশি কোশ্চেন আকারে আসে না বলে আমরা মিডিলের এই নামগুলো অত দেখিনি।
কিন্তু পর্যায় সারণী যদি বলে আপনাকে প্রথম মৌলকে, পর্যায় সারণী প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, শেষ মৌলের নাম হচ্ছে অর্গানেশন, যেটাকে বলা হয় ওজি, যার অ্যাটমিক নাম্বার 118। এটা হচ্ছে পর্যায় সারণীর শেষ মৌল, যেটার নাম কি অর্গানেশন। পর্যায় সারণীতে হয়তো আপনি আপনার কাছে যদি পূর্ণ বইটাকে দেখবেন, এই উপরে 100 থেকে শুরু করে নামগুলো দেখবেন, মানে যে ছোট ছোট ইউ দিয়ে এরকম ভাবে লেখা আছে, ওই নামগুলো পরবর্তীকালে পর্যায় সারণী কমপ্লিট হয়ে যায় এবং 118তম মৌলের নাম দেওয়া হয় এবং এই মৌলগুলোকে এক এক করে দেওয়া হয়। আপনার কাছে যদি পূর্ণ বই থেকে দেখবেন যে এই নামগুলো শেষের দিকে নামগুলো ইউএন এসব ভাবে ডিনোট করা হয়, আন, ডাই, বাই, এভাবে ট্রাই এভাবে তৈরি করেছিল, এইগুলো এই নামকরণগুলো করা হয়েছিল। সেটা করে কে? এখন বর্তমানে পিরিয়ডিক টেবিল বা যে সমস্ত কেমিস্ট্রির সমস্ত কিছু ব্যাপার কন্ট্রোল করে আইইউপিএসসি। আইইউপিএসসি নাম হয়তো শুনেছেন, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এ কন্ট্রোল করে সমস্ত ব্যাপারগুলো, এর দ্বারা এই ব্যাপারগুলো তখন পরবর্তীকালে এসছে, এর দ্বারাই কন্ট্রোল হয়, শেষ হয় অর্গানাইজেশন মৌল দ্বারা। ঠিক আছে, এবার আমরা এক এক করে এই মৌলগুলোকে কি বলবো। প্রথম গ্রুপটা এইগুলো মেটাল, তাহলে সর্বপ্রথম গ্রুপের নাম হচ্ছে অ্যালকালি মেটাল। তার মানে গ্রুপ ওয়ানের মেটালের নামগুলো হচ্ছে অ্যালকালি মেটাল। এই যে আমি লাল কালি দিয়ে দেখালাম, এটার নাম হচ্ছে অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 2, এই দেখুন, এটা হচ্ছে গ্রুপ 2। এই গ্রুপকে বলা হয় অ্যালকালিন আর্থ মেটাল। কারণটা কি? মেটালগুলো পৃথিবীতে বেশি পাওয়া যায়, তাই আর্থ নামটা বুঝতেই পারছেন। এরপর হচ্ছে গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, এরকম গ্রুপগুলো আছে। এবার কম্পিটিটিভ এক্সামে আপনাকে কোশ্চেন দেয় যে গ্রুপের রেসপেক্টে যে এই গ্রুপটার নাম কি বলা হয়। যেমন এখানে দেখতেই পাচ্ছেন গ্রুপ 16, 17, এই দুটোর নাম সাধারণত পরীক্ষায় আসে, গ্রুপ 15 দেয় না। গ্রুপ 17 গ্রুপের নাম হচ্ছে, এই গ্রুপটার নামকে হ্যালোজেন গ্রুপ বলা হয়, যেটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। গ্রুপ 16 কে বলা হয় চ্যালকোজেন বলা হয়। তার কারণ হচ্ছে অক্সিজেনের রেসপেক্টে, অক্সিজেনের নামের রেসপেক্টে এটা করা হয়। আর নাইট্রোজেনের এই গ্রুপটাকে, গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন। এই গ্রুপগুলো এবার আমাদের মেন কাজ হচ্ছে আমরা পর্যায় সারণীর কিভাবে মৌলগুলো রেসপেক্টে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর উপর একটা একটা করে দেখবো। আর এই গ্রুপ 18 নাম তো সবাই জানো, গ্রুপ 18 নাম হচ্ছে জিরো গ্রুপ বা গ্রুপ 18 বলা হয়, যাকে জিরো গ্রুপের মেটাল বলা হয়। যাকে অনেকে কি বলে, অনেকে যাকে বলা হয় আমাদের এই মৌলগুলোকে রিয়াকশন করে না। সাধারণত এই গ্রুপের মৌলগুলো রিয়াকশন করে না, রেসপেক্ট এদের যে ইলেকট্রনের বিন্যাস সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো, এবং সেই ক্লাসে দেখবো যে এই মৌলগুলো কেন রিয়াকশন করছে না। এই মৌলগুলো আমরা দেখলাম জিরো। এই যে গ্রুপ, এই যে আমাদের গ্রুপ ইনার্ট গ্রুপ বলা হয় যেটাকে, গ্রুপ 18, এই গ্রুপের মৌলগুলো ভালো করে আমাদের পড়তে হবে। তার রেসপেক্টের কারণ হচ্ছে এই গ্রুপগুলো সাধারণত ধরে যে এই গ্রুপগুলোর মধ্যে দেখা যায় সাধারণত এই গ্রুপগুলো রিয়াকশনে টেক পার্ট করে না বা রিয়াকশন অংশগ্রহণ করে না সাধারণত, কারণ এদের সেই ইলেকট্রন বিন্যাস থাকে না, এরা একটা ফিক্স ইলেকট্রন বিন্যাস কনফিগারেশনে থাকে, তাই তাদের এরা সেলটা কম্প্যাক্ট থাকে, তাই এরা সাধারণত রিয়াকশন করবে না। কিন্তু এখানে একমাত্র এলিমেন্ট যেটা রিয়াকশন করে, যার মৌলও পাওয়া যায় HCF4 বলে, জেনন, HCF4, HCF6, এই মৌলগুলো দেখা যায়। এই জন্যে এই মৌলগুলো সাধারণত দেখা যায় জেননের ক্ষেত্রে। তাই এই জেনন গ্রুপ কি, এই জেনন কি বলা হয়, স্ট্রেঞ্জার গ্যাস। পর্যায় সারণীতে টোটাল 118, পর্যায় সারণীতে টোটাল 118টা মৌল আমরা দেখলাম, তার মধ্যে এগুলো দেখলাম। এবার পর্যায় সারণী কি, এবার পর্যায় সারণী প্রপার্টি গুলো দেখবো এক করে, যে পর্যায় সারণীতে কোন দিকে গেলে কিসের চেঞ্জ হয়, এমন একটা প্রপার্টি যেটা গ্রুপ ওয়াইজ। এবার পর্যায় সারণীতে এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল সেখানে 118তম মৌল, তাহলে সেখানে আমরা দেখবো 7 পিরিয়ড ছিল আর 18টা গ্রুপ ছিল। সেটা আমরা ওখানে লিখে ছবিতেই দেখতে পেয়েছি যে 7 পিরিয়ড এন্ড 18টা গ্রুপ ছিল, 7টা পর্যায়ে 18টা গ্রুপ। পর্যায় সারণীর গ্রুপ কোনগুলো? পর্যায় সারণীর গ্রুপ হচ্ছে এই এক একটা মৌল, এই মৌলের রেসপেক্টে যতগুলো থাকবে সেগুলো এক একটা গ্রুপ। যেমন এখানে আমি ডিনোট করেছি
যেমন এখানে 13, 14, 13, 14, এই যে এই মূল্যগুলো, না আমি কালি চেঞ্জ, 13, 14, 15, এই গ্রুপগুলো, এইগুলো হচ্ছে এক একটা গ্রুপ। এগুলো পর্যায় সারণী পর্যায় কোনগুলো, এইটা হচ্ছে পর্যায় একটা, এই দেখুন এটা একটা পর্যায়, একটা পর্যায়, এগুলো হচ্ছে পর্যায়। টোটাল এদিকে আমি নাম্বারিং করেছি 1, 2, 3, 4, 5, 6, 7, টোটাল 7টা পর্যায় এবং 18টা শ্রেণী আছে। এই 18টা, এটাকে জিরো গ্রুপও বলা অনেকে। এইরকম ভাবে আমাদের পরীক্ষায় দেয় যে পিরিয়ডিক টেবিলে কোশ্চেন আসে অনেক সময়, যে পিরিয়ডিক টেবিলে টোটাল কতগুলো শ্রেণী আছে, কোশ্চেন উত্তর হবে 18টা, আর কতগুলো পর্যায় আছে, 7টা পর্যায়। পর্যায় সারণীর এবার আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি গুলো দেখবো, যে কি এমন প্রপার্টি পর্যায় সারণীতে আছে, প্রপার্টি গুলো দেখার চেষ্টা করি। মুছলাম এটা। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে পর্যায় সারণীতে যখন আপনি গুনবেন তখন পর্যায় সারণীতে টোটাল মূল্য সবগুলো দেখতে পাবেন না, কিছু দেখতে পাবেন নিচে টেবিল আকারে লেখা আছে। এটা কেন হলো? পর্যায় সারণীতে পরবর্তীকালে এই যে ল্যান্থানামার অ্যাক্টিনাইড, এই গ্রুপে ল্যান্থানামার অ্যাক্টিনাইড অরিজিনালি তারা এক একটা ট্রানজিশন এলিমেন্ট, তারা ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন এলিমেন্ট সংজ্ঞা, যে ট্রানজিশন এলিমেন্টটা কি, যে ট্রানজিশন এলিমেন্ট বলা হচ্ছে, ট্রানজিশন এলিমেন্ট মানে তারা উঁচু ক্লাসের এগুলো রেসপেক্টে বলা হয় যে তাদের যে ডি ইলেকট্রন বিন্যাসটা থাকবে সেটা আনফিল থাকবে, মানে সাবসেল এর ব্যাপার থাকবে, সেগুলো আমরা পরে এক এক করে দেখবো, পরে পড়াবো, পরে এগুলো চাপ নেই হতো। এটুকু জেনে রাখো যে তাদের ডি সেল যেটা থাকবে সেটা ফুলফিল থাকবে না, কারণ কি তাদের রিয়াকশন করার ক্ষমতা তখন ডি গ্রুপ থেকে নির্ভরশীল হবে, এবং সেই গ্রুপটাকে জন্যই এগুলো ট্রানজিশন এলিমেন্ট বলে। এই এলিমেন্টে যে ল্যান্থানাম আর অ্যাক্টিনাইড, এখানে মৌল ঢুকে আছে, তাহলে ল্যান্থানামে মৌল ঢুকে আছে, ল্যান্থানাম 57 থেকে শুরু করে 71 অব্দি, আর অ্যাক্টিনাইড ঢুকে আছে 89 থেকে 103। টোটাল কটা? 14টা। এখানে কটা পাবে? এখানে 14টা পাবে। এই 14, 14, 28টা মৌল ইন্ডিভিজুয়াল তলায় দেওয়া থাকে, তার জন্য আমরা হয়তো পর্যায় সারণী 118তম মৌল দেখতে পেলাম, নিচে দেখবেন টেবিল আকারে দেওয়া আছে। কারণ এই মৌলগুলো গ্রুপ কেন এরকম হলো, এই মৌলগুলোর প্রপার্টি সাধারণত দেখা যায় ল্যান্থানামের মতনই বা অ্যাক্টিনামের মতনই, অ্যাক্টিনিয়ামের মতনই, তার জন্য এই গ্রুপগুলোকে ল্যান্থানাইট বলা হয়, এবং ওই মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইট। আর মৌলটার নাম কি? ল্যান্থানাম, আর একটা নাম অ্যাক্টিনাইট। যে মৌলগুলোর কাছে তাকে অ্যাক্টিনাইট বলা হয়। এই কটা মৌল মোটামুটি 118তম মৌল। এবার 30 অব্দি সাধারণত কোশ্চেন আসে, এবার গ্রুপ ওয়াইজ যেগুলো থাকে সেগুলো টুকিটাকে দেখবো যে কিরকম কোশ্চেন আসে না। পর্যায় সারণীর প্রথম গ্রুপে আছে হাইড্রোজেন, হিলিয়াম, এরকম ভাবে চলে আসছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরকম ভাবে এসছে। প্রথম পর্যায় ফার্স্ট, লিখে দিচ্ছি, ফার্স্ট পিরিয়ড, যেটা আছে সেটাকে দুটো মৌল দেখা যায়, কি কি? হাইড্রোজেন এন্ড হিলিয়াম। সেকেন্ড পিরিয়ড যদি ভালো করে দেখো, এখানে গুণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তাহলে সেকেন্ড পিরিয়ডেও 8টা দেখা যায়, সেকেন্ড পিরিয়ডেও 8টা দেখা যায়, আর থার্ড পিরিয়ড 8টা দেখা যায়। সেকেন্ড পিরিয়ডটা কোথা থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন? লিথিয়াম থেকে, শেষ হয়েছে নিয়নে, আর এটা শুরু হয়েছে তোমার সোডিয়াম থেকে, শেষ হয়েছে তোমার আর্গন। এই সোডিয়াম থেকে আর্গন 8। মিডিলে মৌল পাবেন 4 নম্বর পর্যায়। 4 নম্বর পর্যায়ে যদি গুনেন 1, 2, 3, 4,
1 2 1 2 আর এখানে ঢুকে আছে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 টোটাল 18টা। 5 নম্বরে 18টা পাবেন, 6 নম্বরে পাবেন হচ্ছে 32টা, আর 7 নম্বরে পাবেন হচ্ছে 32টা। এটা শেষ হচ্ছে তোমার, শুরু হচ্ছে ফ্রাকশন দিয়ে, শেষ হচ্ছে অর্গানাইজেশন। যেহেতু বললাম পর্যায় সারণী শেষ হয়ে গেছে অর্গানাইজেশন দিয়ে। 18 নম্বর মূলক 4 নম্বর পর্যায়, শুরু হচ্ছে পটাশিয়াম থেকে, শেষ হচ্ছে কোথা থেকে? পটাশিয়াম থেকে শুরু করে জেনন। 19 ক্রিপ্টন 36 18 18 36 ক্রিপ্টন থেকে শুরু হয়েছে, এটা ক্রিপ্টন অবধি শেষ হবে। পটাশিয়ামের পর রুবিডিয়াম থেকে শুরু হবে, রুবিডিয়াম থেকে শুরু হয়ে আপনার কাছে যাবে হচ্ছে জেনন। এখানে সিজিয়াম থেকে শুরু হবে আর শেষ হবে আপনার সিজিয়াম থেকে শুরু হয়ে রেটনে শেষ হবে। এবার কোশ্চেনটা যেটা হয় সেটা বলি, এবার সেটা ইম্পর্টেন্ট বেশি। কোশ্চেনটা হয় যে পিরিয়ডিক টেবিলের সব থেকে ফসফর পিরিয়ড, মানে সব থেকে কম মৌল কোন পিরিয়ড আছে, দেখতে পাচ্ছেন ফার্স্ট পিরিয়ড। সেখানে কোশ্চেনে কটা আছে? অ্যান্সার হবে কটা? দুটো। এবার আপনাকে কোশ্চেন আকারে সাজিয়ে দিল অপশনে যে ফার্স্ট পিরিয়ড কন্টেন্ট 2 এলিমেন্ট, হুইচ আর দ্য এলিমেন্ট? হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেন 1 এ দিল, 2 এ দিল হিলিয়াম, 3 নম্বরে দিল বোথ এন বি, আর ডি এ দিল নান অফ দ্য অ্যাবাভ। আপনি কোশ্চেন করে অ্যান্সার করে দেবেন। দুটো। 6 আর 7 দেখতে পাচ্ছেন 32টা। এবার কোশ্চেন হলো পর্যায় সারণীর কোন পিরিয়ডটা সবথেকে লংগেস্ট পিরিয়ড, সবথেকে লংগেস্ট? তখন অ্যান্সার আপনাকে 6 আর 7 এই দুটো অপশনের মধ্যে হয়তো এটা অর অত দিতে পারে, আর যদি অ্যান্সারে এই দুটোর মধ্যে যেটা দেখতে পাবেন সেটা অ্যান্সার। যদি থাকে দুটোই বোথ। অপশন অনুসারে এগুলো অ্যান্সার করতে হবে। এবার হচ্ছে পর্যায়ে কত দীর্ঘ পর্যায়ে, অতি হ্রস্ব পর্যায়ে এভাবে এলো। আর আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে পর্যায় সারণীর যে মৌলগুলো পেলাম সেগুলো মনে রাখবো কিভাবে। আপনার কাজ গ্রুপ ওয়াইজ মুখস্থ করা এবং একটা খাতায় মাঝে মাঝে মনে এসে পিরিয়ড নাম্বার অনুসারে লেখা, অ্যাটমিক নাম্বার অনুসারে, যে অ্যাটমিক নাম্বার এটা কোথায় হবে না হবে। পরে পিরিয়ড আর পর্যায় আর ভ্যালেন্স একসাথে পড়াবো, মানে যোজ্যতা বের করা এবং কিভাবে পর্যায় সারণী মৌলগুলোকে কোথায় দেখবো না দেখবো সেটা পরের এপিসোডে পাঠাবো, পরের এপিসোডে তৈরি করবো, আমরা দেখবো চেষ্টা করে। এটা হচ্ছে এখন আমরা দেখবো যে পর্যায় সারণীতে এই যে মৌলগুলো, এই মৌলগুলোর এবার আমরা কিভাবে মনে রাখবো। এগুলো মনে রাখার জন্য একটু প্র্যাকটিস করলেই হবে। সাধারণত আমার যেটা মত সেটা হচ্ছে গ্রুপ ওয়াইজ মুখস্থ করা, পিরিয়ড ওয়াইজ না। গ্রুপ ওয়াইজ মুখস্থ করলে গ্রুপ 13, 14, 15, 16, আমি এই সাইডে লিখি গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, এই গ্রুপ কটা আমি লিখে দিলাম। আর একটা জিনিস, পিরিয়ডিক টেবিলের এই গ্রুপগুলো এবার মুখস্থ করবো আমি কিভাবে। গ্রুপ 13 শুরু হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আর হচ্ছে অক্সিজেন, সালফার, সেলোরিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। এটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এভাবে মুখস্থ করবো। হিলিয়াম তো উপরেই ছিল, হিলিয়ামকে ধরবো না। এফ এর গায়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেটন। অ্যাটমিক নাম্বারগুলো যেহেতু পর্যায়ে মৌলগুলো যদি মুখস্থ হয়ে যায় না, তাহলে বুঝতে পারবো যে পর্যায় সারণী মৌলটা হবে। যেমন এই বোরনগুলো সবার 1 থেকে 10 অব্দি সবার মুখস্থ আছে। এটা 10, এটা 9, এটা 8, এটা 7, এটা কত 6, এটা 5। এবার হচ্ছে আমি বলেছিলাম প্রথম পর্যায়ে আমি লিখে দিলাম এটা 2টো, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 8টা, তৃতীয় পর্যায়ে 8টা, চতুর্থ পর্যায়ে 18টা, পঞ্চম পর্যায়ে 18টা, ষষ্ঠ পর্যায়ে 32টা,
7 পর্যায়ে 32টা মৌল আছে। এটা কত পর্যায়ে ছিল? এটা পর্যায় ওখানে দেখতে পাচ্ছেন, দ্বিতীয় পর্যায়ে। তাহলে এটা আমি দ্বিতীয় পর্যায়ে। দেখুন এখান থেকে যখন বোরনে যাব 8 যোগ করব 13। কি করে দেখুন, কারণ ওই মৌল 8টা মৌল ছেড়ে এসছে 13, এর সাথে আমি 8 যোগ করলে আমি পেয়ে যাব 14, এর সাথে আমি 8 যোগ করব 15, এর সাথে 8 যোগ করব 16, এর সাথে 8 যোগ করব 17, 18 প্লাস 8 করে গেলাম। যখন তৃতীয় পর্যায়ে এন্ট্রি করব তখন একটু ভাবতে হবে। কারণটা কি? কারণটা তখন ভাবতে হবে, কারণ হচ্ছে সেই পর্যায়ে, তৃতীয় পর্যায়ে দেখুন 8টা মৌল, এই মৌলটা কন্টেন্ট করছে 8টা। তাহলে এই পর্যায়ে যখন যাব তখন 8টা মৌল দিলে এর সাথে যদি 8 যোগ করি আসবে না, 8 যোগ করলে কত আসবে? 21 চলে আসবে। কেন হলো এরকম? এই যে চতুর্থ পর্যায়ে মৌলের সংখ্যা 18টা যেহেতু আছে, এই পেছনের একে শুরু করে যখন এখান থেকে এই দিকের গ্রুপ থেকে আসবো তখন এই ট্রানজিশন এলিমেন্ট গুলো আমাকে অতিক্রম করতে হচ্ছে। ওই ট্রানজিশন এলিমেন্ট গুলো আমি যোগ করতে ভুলে গেছি। কটা ট্রানজিশন এলিমেন্ট ছিল? 10টা। তাহলে এই 10টা আমি আবার যোগ করে দিলাম, তাহলে 31টা। 31 এর অ্যাটমিক নাম্বার। এবার তাহলে কি শর্টকাট? 18 যোগ করে দাও, সোজা, ভাবতে হবে না তো। 18 করে যোগ করো, দেখো 31 আসবে। এটা 18 যোগ করে দাও, দেখো 32 আসবে, 33 চলে আসবে, 33, 34, 35, 36, এখানে 18 যোগ করে দাও। আমি এই গ্রুপটা থেকে আবার এই গ্রুপে, এই গ্রুপটা থেকে আবার এই গ্রুপে আসবো। আমি এই গ্রুপটা থেকে আমাকে এই গ্রুপ আসতে হবে। এটা 18টা, আর কোনো ভাবারই নেই, 18টা আগের গ্রুপে ছিল, 18টা লিখে দাও। এভাবে মনে রাখাটা সুবিধা। এবার এইগুলো যে আমি অ্যাটমিক নাম্বার মুখস্থ করছি না, আমি গ্রুপ ওয়াইজ মুখস্থ করলাম। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আমার মাথায় ঢুকবে যে কোথায় হলো, কিন্তু এই যখন আসবো, এই গ্রুপে যখন আসবো তখন 32 যোগ করতে হবে। তার রিজনটা কি? ওই মৌলটা ঢুকে আছে ল্যান্থানামটা 57, ওখানে এক্সট্রা 14টা ঢুকে আছে, আর 18টা তো ছিল, তাহলে টোটাল 32টা যোগ করতে হচ্ছে। তার জন্য এই দুটো গ্রুপে 32টা আছে। ঠিক আছে, এবার আমি আমার মাথায় হুট করে খেলে গেল যে সেলোনিয়াম যেটা আছে তার অ্যাটমিক নাম্বার কত। আমার মাথায় ঘুরছে অক্সিজেনের গ্রুপ আছে, অক্সিজেন 8, অক্সিজেন নিচে সালফার 8, 16 আর 18, 32 সেলোনিয়াম। এরকম ভাবে মনে রাখলে সুবিধা হবে। তাহলে আপনার ওই অ্যাটমিক নাম্বার গুলো মাথায় স্ট্রাইক করবে। এবার অ্যাটমিক নাম্বার যখন মনে থাকবে, পিরিয়ড আর পর্যায়ে বলার কিছু অসুবিধা নেই, সেটা পরের ক্লাসে শিখাবো যে কিভাবে বের করতে হবে ওটা। এবার আমরা ইন্ডিভিজুয়াল কিছু কিছু মৌল কোশ্চেন আছে যে পিরিয়ডিক টেবিলের কোন মৌল কি, এরকম কোশ্চেন ঢুকে দেয়। যেমন একটু আগে বলেছিলাম যে গ্রুপ 15কে বলা হয় নিউক্লোজেন, গ্রুপ 16কে বলা হয় চ্যালকোজেন, গ্রুপ 17কে বলা হয় 18, গ্রুপ 17কে বলা হয় কি হ্যালোজেন। এবার মৌলগুলোর কিছু কিছু প্রপার্টি আমাদের কোশ্চেন চলে আসে, সেগুলো আমরা একটু দেখবো কিভাবে আসছে কোশ্চেন গুলো কিরকম। যেমন যদি বলে সাধারণ অবস্থায় তরল, সাধারণ অবস্থায় ধাতুগুলো সাধারণ অবস্থায় তরল হয় না, তাহলে একটা আছে সেটার নাম কি পারদ। পারদ কি? পারদ একটা তরল। অধাতুর মধ্যে ব্রোমিন লিকুইড, এটা পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে যে তরল ধাতু পারদ, তরল অধাতু ব্রোমিন, এটা কোশ্চেন আছে। পর্যায় সারণীর এমন একটা গ্রুপ যে গ্রুপে কোশ্চেন হলো যে পর্যায় সারণী যে গ্রুপগুলোর মধ্যে আছে, সেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর মধ্যে হুইচ এমন, নিচের মধ্যে অপশন দিল। পদার্থের আমরা জানি কটা 3 স্টেট হয়, কি কি হয় 3 স্টেট হয়, একটা হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস। 3টে স্টেটে পদার্থ থাকতে পারে, এবং মাঝে প্রচুর স্টেট আছে, সেগুলো বললাম না। সেগুলো সাধারণত ওই 3টে সাধারণ অবস্থায় 3টে দেখা যায়, সলিড, লিকুইড আর গ্যাস। এবার হচ্ছে এই যে সলিড, লিকুইড আর গ্যাস, পর্যায় সারণীতে এমন একটা গ্রুপ আছে যে গ্রুপে 3 রকম মৌলিক প্রেজেন্ট আছে। হ্যাঁ আছে, পর্যায় সারণী সেই গ্রুপের নাম হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 এমন একটা গ্রুপ যেখানে কি আছে 3টে মৌল উপস্থিত আছে। ক্লোরিন গ্যাস শুনেছেন, ক্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড, অ্যাস্টাটিন সলিড। আর একটা কোশ্চেন খুব ধরে যে সন্ধিগত মৌলের গ্রুপে আছে কিন্তু সন্ধিগত মৌল না, সিউডো ট্রানজিশন এলিমেন্ট।
কারণটা কি? জিঙ্ক, ক্যাডমিয়াম আর পারদ, এই তিনটে দেখবেন যে পর্যায় সারণীর এই যে গ্রুপটা এটাকে বলা হয় 11B বা সাধারণত 12 নম্বর গ্রুপ। এই গ্রুপে কি হয়, এই গ্রুপটা যেটা দেখা যায় সেই গ্রুপে কি দেখা যায় যে এই গ্রুপটায় যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ডি কক্ষগুলো আনফিল্ড নেই, ফিল্ড আছে। তাই এরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রপার্টিগুলো ট্রানজিশন এলিমেন্টে দেখায় 2-4টে, কিন্তু সাধারণত এরা ওর মধ্যে পড়ে না, কারণ হচ্ছে এরা ডিটা ফুলফিল থাকে না। এবার যখন এরা ইলেকট্রন ছেড়ে নেয় তখন তাদের ডি আনফিল্ড হয়ে যায়, তখন আলাদা ব্যাপার, তখন কাজ করবে, কিন্তু সাধারণত অবস্থায় করে না। তাই এই তিনটে মৌলকে বলা হয় সিউডো, কি বললাম, সিউডো ট্রানজিশন এলিমেন্ট। পরের কোশ্চেন হচ্ছে পর্যায় সারণী কি এমন গ্রুপ আছে যে গ্রুপটার নাম হচ্ছে কয়েনেজ মেটাল? মানে কি কয়েনেজ মেটাল? মানে আমরা বুঝতেই পারছি যেগুলো আমাদের গয়না টয়না বানানো হয় সেই গ্রুপের মৌলটার নাম হচ্ছে এই গ্রুপটা, এটাকে বলা হয় গ্রুপ 1B। এই গ্রুপটাই কে কে আছে? আর 11 নম্বর গ্রুপ। যদি এই কোশ্চেনটা দেয়, এই গ্রুপগুলো নামকরণ আগে থেকে ছিল, পরবর্তীকালে এই গ্রুপগুলোকে রিপ্লেস হয়ে এরকম ভাবে নামকরণ করা হয়েছে। এইগুলোকে আগে নামকরণ করা হয়েছিল, সেই হিসাবে এখন এই মৌলগুলো হচ্ছে কপার মানে তামা, যেটা Ag মানে হচ্ছে সিলভার, Ag মানে সিলভার, এটা হচ্ছে তামা, আমরা জানি কপার, তামা, এটা হচ্ছে সিলভার। আর Au মানে হচ্ছে গোল্ড। এই তিনটে। এবার পর্যায় সারণী আছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে পর্যায় সারণী ওরকম ভাবে রাখা হলো কেন? হাইড্রোজেন সাধারণত একটা নন মেটাল, কিন্তু হাইড্রোজেনকে ওখানে রাখা হলো কেন? এটা মেটালের গ্রুপ, কোশ্চেন আসতে পারে। তার জন্য ওকে সিউডো বলা হয়েছে, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ওই রেসপেক্টই ওর একটা যুক্তি বাকিগুলোর ক্ষেত্রে ভারী হয়ে গেছিল, সেই রেসপেক্ট ওকে রাখা হয়েছে যে পর্যায় সারণীতে যেহেতু ওর 1, তাই 1 হিসাবে ওকে রাখা হয়েছে, ওকে সরানো হয়নি। হিলিয়াম 2 দেখতেই পাচ্ছেন। এই রেসপেক্টে হাইড্রোজেন, তার জন্য কোশ্চেন ধরে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এলিমেন্ট। নট এলিমেন্ট কেন বলা হচ্ছে? কারণ এ বিভিন্ন জনের সাথে রিয়াকশন করতে পারে, তার জন্য এটা নন মেটালের সাথে রিয়াকশন। সাধারণত আমরা বন্ধন যখন করবো তখন দেখতে পাবো যে কিভাবে রিয়াকশন গুলো হচ্ছে, কিন্তু সাধারণত দেখা যায় যে হাইড্রোজেন এখানে রাখার, যেহেতু নন মেটাল এখানে রাখার কোনো যুক্তি নেই, সব থেকে বড় কথা। কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে একে 1 নম্বর, এর অ্যাটমিক নাম্বার যেহেতু 1, তাই একে রাখা হয়েছে এখানে, এই রেসপেক্টে এটাই রাখা হয়েছে ওখানে। এবার আমাদের মেইন যে কনসেপ্ট গুলো আছে যে পর্যায় সারণীতে, তাহলে পর্যায় সারণীতে সাধারণ অবস্থায় এবার গ্যালিয়াম যেটা আছে না, গ্যালিয়াম মৌলটা খুব স্পেসিফিক, যে নিয়ার রুম টেম্পারেচারের কাছে লিকুইড থাকতে পারে, নিয়ার রুম টেম্পারেচারের কাছে লিকুইড থাকতে পারে। পর্যায় সারণী মৌলগুলোকে এবার ইন্ডিভিজুয়াল দেখি যে কিভাবে কি তার রিলেশন হচ্ছে, কিভাবে কি আসছে না আসছে, সেরকম ভাবে আমরা দেখবো এক এক করে। ঠিক আছে, দেখি পিরিয়ডিক টেবিলের কি কি রিলেশন আছে। পিরিয়ডিক টেবিলে আমাদের ধর্ম যেগুলো পড়তে হয় সেগুলো হচ্ছে সাধারণত পড়তে হয় আমাদের তড়িৎ ধনাত্মকতা, যেটাকে বলা হয় ইলেকট্রোপজিটিভিটি, তড়িৎ ধনাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, 3 নম্বর কি আয়োনাইজেশন, আয়োনাইজেশন এনার্জি, আর একটা পড়তে ইলেকট্রন অ্যাফিনিটি। এটাকে শর্টকাটে অনেক জায়গায় বইয়ে পাবেন আইই, আর এটাকে পাবেন ইএ, ইলেকট্রন অ্যাফিনিটি। এইগুলো আছে। পর্যায় সারণীর এই ধর্মগুলো কিন্তু চেঞ্জ হয়, তাহলে পর্যায় সারণীর গ্রুপ ওয়াইজ কি এমন ধর্ম যেটা চেঞ্জ হয় না? কোশ্চেন আসতে পারে ভ্যালেন্স কি, যোজ্যতা গ্রুপ ওয়াইজ, এই গ্রুপগুলো যোজ্যতা ফিক্স। এবার হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সে 2-3টে যোজ্যতা দেখালো সেটা আলাদা হবে, কিন্তু পিরিয়ডিক টেবিলে যোজ্যতা সে দেখাবে, যেমন একটা গ্রুপ 13, এই যোজ্যতা সাধারণত 3, গ্রুপ 14 4, গ্রুপ 15 5ও দেখায় 3ও দেখায়। এটা হচ্ছে গ্রুপ 16 সাধারণত 2 দেখাবে, আর এর যোজ্যতা হচ্ছে 1 দেখাবে। 17 18 এগুলো আমরা বের করবো, যে আমাদের ওই যে কনসেপ্টটা আছে না, যে 8টা মৌলের রেসপেক্টে, ওই কনসেপ্টে বের করা হয়। যেহেতু নিয়ারেস্ট যে ইয়ে থাকবে আমাদের, ওটাকে নাম কি, নিয়ারেস্ট এলিমেন্ট গুলো, যেগুলোকে আমাদের বলা হয় ইনার্ট গ্যাস, নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন নিতে যাবে। তার কারণটা কি? বাস্তব যে যত স্টেবল মানুষ তার কাছে বেশি থাকবে,
তাই মৌলগুলোর রেসপেক্টিভ সেমই হয়, যে যত বেশি স্টেবল তার কাছে মৌলগুলো তার কনফিগারেশন পেতে চাইবে। এই ধর্মগুলো আমরা চেঞ্জটা দেখতে পাবো, যে এই ধর্মগুলো প্রপার্টিগুলো আমাদের সাধারণত পর্যায় বরাবর বা পিরিয়ড বরাবর চেঞ্জ হতে থাকে। আর একটা পড়তে হয় সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াসটা এখানে রেডিয়াস বলতে মৌলগুলো যেহেতু আমরা পড়েছি অ্যাটমিক স্ট্রাকচারে যে মৌলগুলো যে নির্দিষ্ট রেডিয়াস থাকে, মৌলগুলো রেডিয়াস গুলোর যে পরিবর্তন ঘটবে, যে ব্যাসার্ধ কমবে না বাড়ছে, সাধারণত বোঝা যায় যে এফেক্টিভনেস, রিয়াকশন করার সময় তার এফেক্টিভনেস এর রেসপেক্টে এগুলো বের করা হয় যে তার রেডিয়াস বেড়েছে না কমেছে। সাধারণত বাস্তব কথা যে যত বেশি স্টেবল হবে তার রেডিয়াস তত কম হওয়ার কথা। তার কারণটা কি, যত কম হবে নিউক্লিয়াস তত বেশি অ্যাট্রাক্ট করে রাখবে, আর তত অ্যাট্রাক্ট করে রাখলে ইলেকট্রনগুলো বাউন্ড হবে না, সেলেগে যত কম্প্যাক্ট চলে আসবে মৌলগুলো তত বেশি স্টেবল হবে। এবার আমরা এই প্রপার্টি গুলো নিয়ে আমরা ডিল করবো। বুঝলাম, এগুলো মুছে দেবো, তারপর দেখাচ্ছি কিভাবে কি কোশ্চেন আসে না আসে। ডিল করতে থাকি, সর্বপ্রথম ডিল করবো আমরা রেডিয়াস নিয়ে। রেডিয়াসে কি পরিবর্তন হচ্ছে? এগুলো সাউন্ড এবার এখানে এই যে মৌলগুলো আছে, এবার তার প্রপার্টি গুলো আমাদের কিভাবে কত 36, 37 শুরু হবে, রুবিডিয়াম হবে, তারপরে সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম, এখানে স্ট্রনসিয়াম হবে 38, 37 আছে, তারপরে যে সিজিয়ামের ফর্ম হচ্ছে বেরিয়াম, লাগে এইখানে এই মৌল বেরিলিয়াম, এদের কিন্তু দেখবেন এটা বিই আছে বেরিলিয়াম, আর এটা হচ্ছে বেরিয়াম, এটা 56 হয় অ্যাটমিক নাম্বার। পরে আপনি মুখস্থ বলি বুঝতে পারবেন। এবার আমার কনসেপ্ট, এবার আমরা প্রপার্টি নিয়ে ডিল করবো। এখানে আর একটা হয়তো জিনিস ছুটে গেছে, যে যদি কোশ্চেন আছে হুইচ অ্যামং অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ট্রানজিশন এলিমেন্ট, টিএস বলে ফার্স্ট ট্রানজিশন এলিমেন্ট। এবার আমি সেখানে গোল দাগ করে লিখে দিই যে পর্যায় সারণী হয়তো খুলি দেখতে পাবেন ক্যালসিয়ামের পর ফার্স্ট ট্রানজিশন এলিমেন্ট হয়তো অপশন দিলে অ্যাটমিক নাম্বার গুলো, অ্যাটমিক নাম্বার অপশন দুটো ভাবে হতে পারে, স্ক্যান্ডিয়াম আর অ্যাটমিক নাম্বার যে 21, ঠিক আছে। এভাবে কোশ্চেনটা আছে যে ফার্স্ট ট্রানজিশন এলিমেন্ট স্ক্যান্ডিয়াম, এসসি।
আমরা তাহলে কি পড়লাম একবার ব্রিফ করে নিই কিভাবে কি হলো। সর্বপ্রথম পর্যায় সারণী সাজানো নিয়ে এলো। সর্বপ্রথম বিজ্ঞানী কি এলো? সর্বপ্রথম বিজ্ঞানী এলো নিউল্যান্ডের অক্টেভ রুল। দ্বিতীয় নম্বর এলো অ্যাটমিক ওয়েট দিয়ে মেন্ডেলিফ, যাকে ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়, কারণ তিনি সাজিয়েছিলেন। তারপরে হচ্ছে তারপরের জন এসেছিল আমাদের কে মোজলে, যাকে মোজলে এক্স রে ডিফ্র্যাকশনের মাধ্যমে কি করেছিল আমাদের অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে সাজিয়েছিল গ্রুপগুলো হলো। এভাবে চলে এলো। এবার আমরা কি দেখলাম যে প্রথম পর্যায়ে সারণী মৌলগুলো সাজানো হলো। হাইড্রোজেনকে বলা হয় নটি এলিমেন্ট, একটা কোশ্চেন পেলাম। দ্বিতীয় নম্বর কোশ্চেন ফার্স্ট ট্রানজিশন এলিমেন্ট স্ক্যান্ডিয়াম। তারপরে আমরা দেখেছিলাম যে এই যে আর্সেনিক, তারপরে হচ্ছে আপনার অ্যান্টিমনি, এইগুলো এই সিলিকন, এই রেসপেক্টগুলো এগুলো কি এক একটা ছিল আমাদের মেটালয়েড গ্রুপে। সাধারণত এই দিকগুলোই থাকে মেটাল, আর এই দিকগুলোই থাকে মেটালয়েড আর নন মেটাল। ট্রানজিশন এলিমেন্টগুলো সাধারণত মেটালই হয়। এবার হচ্ছে আপনার কোশ্চেন আছে পরবর্তী ক্ষেত্রে কি দেখলাম যে এমন একটা গ্রুপ আছে যে গ্রুপ, তারপরে আমরা কোশ্চেন দেখলাম এমন একটা গ্রুপ আছে যে গ্রুপে সাধারণত কি হয় যে প্রত্যেকটা স্টেট, সাধারণত পদে 3টে স্টেটই দেখা যায়। সেটা হচ্ছে গ্রুপ 17 ফ্লোরিন আয়োডিন অ্যাস্টাটিন যে গ্রুপটা আছে। এবং আমরা কি বললাম এই গ্রুপটাকে বলে অ্যালকালি মেটাল। এই গ্রুপটা যে অ্যালকালিন আর্থ মেটাল। আর এখানে নিট্রোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন, আর এটাকে আমাদের সাধারণত কি বলে ইনার্ট গ্রুপ, যেটাকে বলে জিরো গ্রুপও বলে অনেকে, যেহেতু যোজ্যতা সাধারণত জিরো দেখায়। এবার হচ্ছে এই রেসপেক্ট এত দূর অব্দি আমরা পড়লাম। এবার আমরা কি দেখলাম যে প্রপার্টিগুলো, যে পর্যায় সারণী প্রথম পর্যায়ে 2টো মৌল থাকে, দ্বিতীয় পর্যায়ে কটা থাকে? দ্বিতীয় পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে আপনার 8টা, তৃতীয় পর্যায়ে 8টা, চতুর্থ পর্যায়ে কটা? 18টা, আর পঞ্চম পর্যায়ে 18টা, ষষ্ঠ পর্যায়ে 32, সপ্তম পর্যায়ে 32। সব থেকে কম মানে হচ্ছে সব থেকে শর্টেস্ট পিরিয়ড দ্বিতীয় নম্বর পিরিয়ড, এমন একটা প্রপার্টি। এবার আমরা প্রপার্টি যখন পড়ছি আর এবার রিভাইজ করে দিলাম যে হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টি ডাজ নট চেঞ্জ ইন এ গ্রুপ। একটা গ্রুপের কোন প্রপার্টি কখনো চেঞ্জ হয় না? দ্যাট ইজ কল্ড ভ্যালেন্সি। ভ্যালেন্সি সাধারণত একই রকম থাকে। এবার আমাদের কোশ্চেনগুলো এবার এক এক করে আমরা এইগুলো এই প্রপার্টিগুলো আমাদের মেইন হচ্ছে উদ্দেশ্য এখন, যে এই প্রপার্টিগুলো কিরকম চেঞ্জ হয়। পরীক্ষায় কোশ্চেন আছে সব থেকে বেশি কোশ্চেন এই প্রপার্টিগুলো থেকে 2-1টা ফেলে দেয়, আর এগুলো টাফ লাগে, কিন্তু শেখাচ্ছি খুব সোজা লাগবে। পর্যায় সারণীতে আমরা জানি একটা নিউক্লিয়াস সাধারণত পজিটিভ হয়, তার রেসপেক্টে একটা উপবৃত্তাকার কক্ষপথে উপবৃত্তাকার সাধারণত হয়, যেটা সোমারফিল্ড বলে দিয়েছিল। ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে, ইলেকট্রনগুলো এভাবে থাকবে। কোশ্চেন হচ্ছে তাহলে রেডিয়াস কার উপর ডিপেন্ডেন্ট? রেডিয়াস পদার্থের ডিপেন্ডেন্ট করছে। আমরা দেখতে পেয়েছি রেডিয়াস কিভাবে ডিপেন্ডেন্ট হবে? ফোর্সের উপর ডিপেন্ডেন্ট হবে, কারণ এখানে তো চার্জ ব্যাপার চলে এলেই মানে ফোর্স চলে এলো। সেই ফোর্সটা কি ফোর্স? কুলম্বিক ফোর্স। কুলম্বিক ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলা হয় যেটাকে, বা কুলম্বিক বল। কি হয়? চার্জের সাথে গুণফলের সাথে সমানুপাতিক হয়, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এবার হচ্ছে এই যে কুলম্বিক চার্জ, তাহলে নিশ্চয়ই ওই চার্জের উপর, এবার আমরা যখন দেখি যে ওই চার্জের অ্যাট্রাকশন ফোর্স, যেটাকে বের করা হয় পরবর্তীকালে, সেটাকে বলা হয় এফেক্টিভ নিউক্লিয়াস। এফেক্টিভ নিউক্লিয়াসের যে রেডিয়াস, সেটাকে যে লিস্টটা মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যে ফর্মুলা, সেটা পরবর্তীকালে ফর্মুলা দিয়ে বের করা হয়, সেগুলো ফর্মুলা আছে। কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা হচ্ছে রেডিয়াস। যে রেডিয়াস, সেই রেডিয়াস, তাহলে সাধারণত রেডিয়াস আমরা কি হিসাবে দেখবো? রেডিয়াস দেখবো যে যখন আমরা গ্রুপ বরাবর যাব, এই কটা মুছে দিই, এই কটা আমি একটা করে বলবো যখন, তখন বলছি। এই সাইড রেডিয়াস প্রপার্টি তাহলে নিউক্লিয়াসের ফোর্সের উপর ডিপেন্ড করবে, যে নিউক্লিয়াস কতটা টানছে। যদি নিউক্লিয়াস বেশি টানে তাহলে কি হবে? নিউক্লিয়াসের বেশি যদি টানে তাহলে নিউক্লিয়াস কি হবে? ব্যাসার্ধ কমে যাবে, আর তত বেশি স্টেবল হওয়ার চেষ্টা করবে। এবার হচ্ছে ফার্স্ট আমাদের যখন দেখবো যে আমি এদিক বরাবর যাচ্ছি, মানে আমি এক্সাম্পল লিখছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই দিক বরাবর আমি যাচ্ছি, বোরন, কার্বন, এই বরাবর আমি যাচ্ছি। কি হবে? রেডিয়াস কি হবে? যখন আমি এই বরাবর যাব, তখন কি প্রপার্টি দেখবো? যে তার যে নিউক্লিয়াসের একই কক্ষে ইলেকট্রন ঢুকছে। এই একটা কক্ষ, এই কক্ষে ইলেকট্রন ঢুকছে। আমি একটা ইলেকট্রনিক দেখাচ্ছি যে লিথিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে। যেটা লিথিয়ামের নিউক্লিয়াস হয়, এটা লিথিয়ামের নিউক্লিয়াসের রেসপেক্টে প্রথম গ্রুপে লিথিয়ামে কত আছে? 1, 2, 3। তাহলে এখানে দুটো থাকবে ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। আর এই যে গ্রুপ, এইটা কি বলা হয়? ভ্যালেন্স কক্ষপথ, যোজ্যতার কক্ষপথ। এই ইলেকট্রনটাকে, এই যে ইনার ইলেকট্রন, সে তো টেনে আছি, তাহলে এই ইলেকট্রনটাকে যদি টানতে পারে, ওভারঅল রেডিয়াস যেটা আছে সেটা কমে যাবে। তাহলে এটাকে টানবে কার উপর নির্ভর করছে?
একটা ভালো জিনিস দেখবেন যে যত এই বরাবর যাব একই কক্ষপথে ইলেকট্রন ঢুকবে। এটা যখনই লিথিয়ামের ক্ষেত্রে হলো, যখন এটা বেরিলিয়াম বোর্ড দেবো, এখানে দেখবেন আরেকটা ইলেকট্রন ঢুকছে। তাহলে কি একই কক্ষপথে যখন একই গ্রুপ বরাবর যাব একই কক্ষপথে ইলেকট্রন ঢুকবে, সেম সেলে ইলেকট্রন ঢুকবে। সেম সেলে যখন ইলেকট্রন ঢুকবে তখন কি হচ্ছে, নিউক্লিয়াসের যে চার্জ, ওভারঅল চার্জ, সেখানে কি হচ্ছে, ওভারঅল চার্জ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর কুলম্বিক ফোর্স তো চার্জের উপর প্রপোর্শনাল টু, চার্জের গুণফলের সাথে প্রপোর্শনাল টু। তাহলে যখন চার্জের প্রপোর্শনাল টুর সাথে প্রপোর্শনাল টু যত টানবে, তাহলে ওটাকে বলা হয় এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটাকে বলা হয়, সেই রেসপেক্টে কি হচ্ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে একটা গ্রুপ বরাবর যখন যাব তখন রেডিয়াস তাহলে কমে যাবে, কি হবে, ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে। এবার আমরা এটা আমরা পিরিয়ড বরাবর গেলাম, পিরিয়ড বরাবর এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে গেলে রেডিয়াস তাহলে কি হচ্ছে, কমে যাচ্ছে। তার কারণ কি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেলেই একে টেনে নেবে, রেডিয়াস কমে যাবে। আমরা ওপর থেকে ওপর দিকে আসবো, মানে গ্রুপ বরাবর আসবো। গ্রুপ বরাবর এলে একটা মজাদার জিনিস দেখতে পাবো যে লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়াম, যত গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামবো তত আমরা দেখতে পাবো কি, যে নতুন নতুন কক্ষপথে আবির্ভাব হচ্ছে। একটা ঘরে 10 জনের জায়গায় 5 জন ছিল, এই 5 জনের জায়গায় 10 জন হলো, তাহলে কি হবে, কনজাস্টেড হবে বেশি। সেম রেসপেক্টে যদি আমরা যখন ঘরই চেঞ্জ করলাম, অটোমেটিক রেডিয়াস বেড়ে যাবে। সেলে কি নতুন সেলের যখন আবির্ভাব ঘটবে তখন রেডিয়াস বেড়ে যাবে। তাহলে ওপর থেকে নিচে দিকে গেলে রেডিয়াস বাড়ে, বাঁ থেকে ডান দিকে গেলে রেডিয়াস কমে। তাহলে আমাদের কনসেপ্ট কি হলো, যে রেডিয়াস পিরিয়ড বরাবর গেলে কমে যাবে, গ্রুপ বরাবর এলে কি হবে, বেড়ে যাবে। কারণ নতুন পিরিয়ডে আবির্ভাব হচ্ছে, ওখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা একটা কনসেপ্ট শিখলাম, আমি পাশে লিখে রাখছি। রেডিয়াস কনসেপ্ট এবার চলে গেল। দুটো কনসেপ্ট হচ্ছে এবার ইলেকট্রো পজিটিভিটি বা তড়িৎ ধনাত্মকতা। ইলেকট্রো পজিটিভিটি কি হয়, পর্যায় সারণী দুটো জিনিস, একটা মৌল সোডিয়াম, আমি সোডিয়ামকে ধরলাম। সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন ছেড়ে দিলে সোডিয়াম কি হবে, সোডিয়াম মৌল, সাধারণত মৌল, এই যে এলিমেন্ট বা এই যে মৌলগুলো সাধারণ অবস্থায় নিউট্রাল থাকে, কিন্তু যখন সে ইলেকট্রন ছাড়বে বা গ্রহণ করবে, সেই রেসপেক্টে দুটো প্রপার্টির ভাগ। একটা হচ্ছে ইলেকট্রো পজিটিভিটি, মানে পজিটিভ হওয়ার সম্ভাবনা, আর ইলেকট্রো নেগেটিভিটি, নেগেটিভ হওয়ার সম্ভাবনা। এই দুটো রেসপেক্টে এসছে। একটা ইলেকট্রো পজিটিভিটি মানে পজিটিভ হওয়ার প্রতি তার অ্যাট্রাকশন, আর নেগেটিভিটি মানে নেগেটিভ হওয়ার প্রতি তার অ্যাট্রাকশন। এই দুটো জিনিস ভালো করে খেয়াল রাখবে। পজিটিভিটি মানে পজিটিভ হতে চাইবে সে। তাহলে তড়িৎ ধনাত্মকতা মানে কি, সোডিয়াম তড়িৎ ধনাত্মক হওয়া মানে কি, আয়ন ফর্ম করা, সিম্পল লজিক। সে আয়ন ফর্ম করবে, কি রকম আয়ন ফর্ম করবে, ইলেকট্রন সে রিলিজ করবে। ইলেকট্রো পজিটিভিটি মানে তার ভেতরে সে চার্জ কি আনবে, পজিটিভ। সেই পজিটিভ মানে ইলেকট্রন সে ছাড়বে, ইলেকট্রন ছাড়ার প্রবণতা ইলেকট্রো পজিটিভিটি। সেই রেসপেক্টে আমরা কি বলবো, ইলেকট্রো পজিটিভিটি কি হবে, যখন এই যে মেটালগুলোর মধ্যে সাধারণত কি হয়, ইলেকট্রন এক্সেস থাকে, সে
যেমন এখানে লিথিয়ামের হচ্ছে 3, লিথিয়াম কি চাইবে, লিথিয়াম চাইবে তার পাশের হলো হিলিয়াম হতে চাইবে, হিলিয়াম হলে সে স্টেবল হবে, তাহলে একটা ছাড়বে, একটা সে রিলিজ করবে, একটা ইলেকট্রন সে রিলিজ করলে, একটা ইলেকট্রন রিলিজ করে সে লিথিয়াম প্লাস হয়ে যাবে। তাহলে এই যে ধাতুগুলো সাধারণত পজিটিভিটি হওয়ার সম্ভাবনা বাড়ে। তাহলে এই পাশ থেকে এদিকে গেলাম, তড়িৎ ধনাত্মকতা কি বাড়বে? এদিক থেকে এদিকে যখন যাব তখন কি হচ্ছে, এদিক থেকে এদিকে যখন যাব রেডিয়াস কি হচ্ছে, কম্প্যাক্ট হচ্ছে। তাহলে রেডিয়াস কম্প্যাক্ট হচ্ছে মানে ইলেকট্রন রিলিজ হওয়ার প্রবণতা কি হবে আমার, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম ভাবে যখন এই বাঁ থেকে ডান দিকে যাব তখন ইলেকট্রোপজিটিভিটি বা তড়িৎ ধনাত্মকতার ধর্ম যেটা আছে সেটা কি হবে, যখন এদিক থেকে এদিকে যাব তড়িৎ ধনাত্মকতার ধর্ম হচ্ছে আমাদের ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে সেটা আমাদের বুঝতে হবে। কারণ হচ্ছে নেগেটিভিটি রেসপেক্টে এটা কি দেখাবে, উপর থেকে নিচে দিকে যখন আসবো সে লুজ হবে, এক এক করে ইলেকট্রন লুজ হবে, তাহলে পজিটিভিটি হওয়ার ক্ষমতা কি হবে, বাড়বে। তো একটা মৌল যত বড় হবে তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা কি হবে, বাড়বে। কারণ হচ্ছে সে অত বাউন্ড ভাবে রাখতে পারবে না। তাহলে ওপর থেকে নিচে দিকে গেলে কি হবে, ওপর থেকে যখন নিচের দিকে আসবো তাহলে কি হবে, ইনক্রিজ করলো, আর এদিক থেকে এদিকে গেলে ডিক্রিজ করবে। কারণটা কি, এদিক থেকে এদিকে গেলে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ তো বেড়ে যাচ্ছে, এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ বেড়ে যাওয়া মানে সে মৌলগুলোকে অতিরিক্ত ধরে রাখবে, ইলেকট্রন রিলিজ করতে দেবে না চট করে, তাই ডিক্রিজ করে যাবে পজিটিভিটি। তাহলে সেম কনসেপ্টে যদি ইলেকট্রোনেগেটিভিটি করা যায়, ইলেকট্রোনেগেটিভিটি তার উল্টো হওয়ার কথা, সেটাই আছে পরীক্ষায়, সেটাই আছে, কি হয় দেখা যাক। তাহলে আমি লিখে দিলাম ইলেকট্রোপজিটিভিটিটা হলো ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোপজিটিভিটি পাশে লেখা থাকছে। এরপরে আসছি নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। তার মানে কি নেগেটিভ হওয়ার চান্স কি হবে, অবভিয়াসলি এর উল্টোটা হয়ে যাবে। তার রিজনটা এবার আমি একবার বলে দিই, তোমাদের মনে থাকবে কি হবে। এদিক থেকে এদিকে গেলে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ বাড়ছে, তাহলে তোমার কনসেপ্ট হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ বাড়ছে, তো মানে ইলেকট্রন সে নিতে চাইবে না। কেন নিতে চাইবে না, এফেক্টিভ নিউক্লিয়ার রেডিয়াস কমে যাচ্ছে, তার মানে সেখানে ইলেকট্রন যদি ঢুকে তাহলে কি হবে, সে স্টেবিলিটি পাবে। তো তার রিজন হচ্ছে একটা, ধর একটা ভালো একটা বাস্তব এক্সাম্পল হচ্ছে, যেমন একটা আমরা বলি না যে একটা ভালো রুম পরিবেশ দরকার যেখানে ভালো পড়াশোনা হয়, সেই পরিবেশে যদি বাড়ি থেকে একটা ছেলে ঢুকে সে অটোমেটিক পড়তে লাগবে, পজিটিভ রেসপেক্টে ভাবতে হবে, কিন্তু নেগেটিভ না যে একটা বস্তা একটা আলু পচা থাকলে সব পচা, সে রেসপেক্টে না। আমি বলছি ওই যে ছেলেটা এলো, সেই ছেলেটা মানসিকতা কি হবে, সকালবেলা উঠে দেখবে যে পড়াশোনা করছে আর করছে, তাহলে ওই যে গ্রো আপটা সৃষ্টি হচ্ছে, তাহলে ও তো স্টেবলের দিকে যাচ্ছে, ঠিক রেসপেক্ট সেই কিরকম ভাবে হচ্ছে যে ওই ছেলেটা যখন ওদের মধ্যে ঢুকছে সে পড়াশোনা মানসিকতা গ্রো আপ করছে, তাহলে ওই যে ছেলেটা এলো সে স্টেবিলিটির দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এই রেসপেক্টে ইলেকট্রন যখন এই কক্ষপথে ঢুকবে তখন সে স্টেবিলিটি পাবে। তার জন্য এদিক থেকে এদিকে গেলে কি হবে, সাধারণত মনে হবে যে ইলেকট্রন রেডিয়াস কমে যাচ্ছে, সে ইলেকট্রন ঢুকবে না, কিন্তু এই রেসপেক্টে ভুল। তাহলে এদিক থেকে দিয়ে গেলে ইলেকট্রন নেগেটিভিটি ইনক্রিজ করবে, আর এদিক থেকে দিয়ে গেলে তার মানে ডিক্রিজ করবে। তার রিজনটা কি, স্টেবল পাবে না, স্টেবিলিটি হবে না। একই ও নিজের কক্ষপথে ইলেকট্রন ছাড়তে পারছে না, কারণ পজিটিভিটি ইনক্রিজ করে যাচ্ছে, ইলেকট্রন ছাড়া প্রবণতা রাখছে, সেখানে কিভাবে সে গ্রহণ করবে, তাহলে এদিকে সে ডিক্রিজ করবে, বুঝা গেল যে এদিকে ডিক্রিজ করবে। ইলেকট্রোনেগেটিভ কনসেপ্ট ঠিক এর উল্টোটা, পজিটিভিটি যার রেসপেক্ট, নেগেটিভিটি শিখতে উল্টোটা, কারণ যে একটা ইলেকট্রন গ্রহণ করে একটা রিলিজ করে। আমি পাশে লিখে রাখলাম ইলেকট্রোনেগেটিভিটি।
এটা ডিক্রিজ, তাহলে এটা ইনক্রিজ হবে। আর এটা ইনক্রিজ যেহেতু হয়েছে, এটা কি হবে? পর্যায় সারণীর এবার এই দুটো কনসেপ্টে রেডিয়াসের রেসপেক্ট গুলো তুলনা করতে দেয়, রেডিয়াসের তুলনা আছে, কিন্তু পরীক্ষায় কোশ্চেন পজিটিভিটি নেগেটিভিটিতে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে যে পজিটিভিটি নেগেটিভিটি কোন মৌল সবথেকে বেশি পজিটিভ, কোন মৌল সবথেকে বেশি নেগেটিভ, এরকম কোশ্চেন চলে আসে। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে পর্যায় সারণী প্রথমের দিকে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর মধ্যে মেটাল যেহেতু এদের মধ্যে পজিটিভিটি সবথেকে বেশি হবে, তাহলে পজিটিভিটি ওপর থেকে নিচে দিকে বলে বাড়ে, তাহলে সবথেকে শেষে কি আছে? ফ্রান্সিয়াম। অর্থাৎ উত্তর ফ্রান্সিয়াম আমার কথা ছিল, কিন্তু হবে না। তার রিজনটা কি? ফ্রান্সিয়াম একটা কি রেসপেক্ট, ফ্রান্সিয়াম একটা এমন একটা মৌল যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। তার জন্য আমাদের সব থেকে মোস্ট, লিখে দিচ্ছি, মোস্ট ইলেকট্রো পজিটিভ ইপি লাগলাম, সেটা হচ্ছে কি? সিজিয়াম। মোস্ট ইলেকট্রো পজিটিভ হচ্ছে সিজিয়াম। এবার কোশ্চেন, মোস্ট ইলেকট্রোনেগেটিভ, মোস্ট ইলেকট্রোনেগেটিভ মৌলের নাম হচ্ছে ফ্লুরিন। লাল কালিতে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্লুরিন আর এটা হচ্ছে সিজিয়াম। কোশ্চেনটা এবার অন্যদিকে আছে, কোশ্চেনটাকে ঘুরিয়ে দিচ্ছি কিরকম? তাহলে মোস্ট ইলেকট্রো মানে সব থেকে লিস্ট, মানে সব থেকে তড়িৎ ধনাত্মকতা কোনকে দেখাবে? অবভিয়াসলি যে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, অ্যান্সার হবে ফ্লুরিন। কোশ্চেনটা ঘোরানো হলো, কিন্তু কোশ্চেনটা ঘোরাবে এভাবে যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লুরিন, তাহলে ও কি? ওই তো তাহলে লিস্ট ইলেকট্রোপজিটিভ, সেটাই কোশ্চেন আছে ইলেকট্রোনেগেটিভিটি। এই দুটো কোশ্চেন আমরা দেখলাম, এই দুটো কোশ্চেন পরীক্ষায় কোশ্চেন আছে। এরপর আমি 2-4টে কোশ্চেন তোমাদের দেবো, কিভাবে সলভ করবে আমাকে জানিও। এরপরে আমাদের কনসেপ্ট হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আই লিখে দিলাম সংক্ষেপে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আয়নাইজেশন এনার্জি মানে তার কক্ষপথের ইলেকট্রন রিলিজ করা। কোন কক্ষপথের? শেষ কক্ষপথের। বাইরে থেকে একটা ফোর্স দেওয়া হলো, সেই একটা এনার্জি দেওয়া হয়, যার ফলে ইলেকট্রন রিলিজ করবে শেষ কক্ষপথের। কিন্তু ওই এনার্জি যে রিলিজ করছে সেখানে একটার পর একটা ইলেকট্রন সে ছাড়ে, মানে ধাপে ধাপে ছাড়া হয়, মানে একবারে না যে সব ইলেকট্রন ছেড়ে দিলে এরকম ব্যাপার হয় না। ভ্যালেন্স শেলের সেলেকে ভালো ভালো বইগুলো যখন খুঁজে দেখবে, বেশিরভাগ আছে I1 I2। মানেটা কি? মানে হচ্ছে আয়নাইজেশন এনার্জি 1 আর আয়নাইজেশন এনার্জি 2 এর রেসপেক্টে। মানেটা কি? আয়নাইজেশন এনার্জি 1 আর আয়নাইজেশন এনার্জি 2 এই রেসপেক্টে মানে কি? ইলেকট্রন ছাড়ার প্রবণতার রেসপেক্টে বলা যাবে। বাইরে থেকে এনার্জি দিয়ে ইলেকট্রন যখন রিলিজ করব, ছাড়বো, তখন একটা ইলেকট্রন যখন রিলিজ হয়ে গেল, তখন তার নাম হচ্ছে আয়নাইজেশন এনার্জি 1। আর যখন ওই মৌলটাকে আবার রেসপেক্ট করব, তখন ওই দ্বিতীয় নম্বর ইলেকট্রন যেহেতু ছাড়বো, তাই I2 হলো। এবার একটা কোশ্চেন আছে যে তাহলে আয়নাইজেশন এনার্জি, এবার একটা জিনিস মাথায় রাখবে যে আয়নাইজেশন এনার্জি তাদেরই সব থেকে কম হবে। কাদের কম হবে? যারা স্টেবিলিটি খুব গায়ে, যেমন সোডিয়াম 11, কিন্তু তার পাশেই বসে আছে নিয়ন কত? 10। তাহলে চট করে একটা ইলেকট্রন কি করবে? ছেড়ে দিবে, রিলিজ করে 10 পেয়ে যাবে, সেই স্টেবিলিটি পেয়ে যাবে। তাহলে এই মৌলের আয়নাইজেশন এনার্জি সব থেকে কি হবে? কম হবে, কারণ একে হিট দিলে সঙ্গে সঙ্গে রিলিজ করে দিবে ইলেকট্রন, সেহেতু সোডিয়ামের এর রেসপেক্টের ইয়ে আছে। এবার কোশ্চেন দিল ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের 12টা আছে, ম্যাগনেসিয়াম 12টা নিয়ন হতে চাইবে। তাহলে এর কি কোশ্চেন হলো, এর থেকে এর বেশি হবে আয়নাইজেশন এনার্জি? না, কারণ একে দুটো ইলেকট্রন ছাড়তে হবে। তার মানে এর I1 একটা পাবো, আবার I2 পাবো, কিন্তু এর একটাই পাবো I1। তাহলে এই রেসপেক্টে I1 আর I2 যোগ করলে I1 এর থেকে অবভিয়াসলি বেশি হবে। তার জন্য এর সোডিয়ামের আয়নাইজেশন এনার্জি সবথেকে কম হবে ম্যাগনেসিয়ামের তুলনায়। এরকম কোশ্চেন গুলো আসে। যে এবার আমি রেসপেক্টে বলেছি আয়নাইজেশন এনার্জি পিরিয়ড বরাবর গেলে কি হবে না হবে সেটা বলছি। তারপর আয়নাইজেশন এনার্জি কনসেপ্টে যে I1 I2 কেন হয় না হয় সেগুলো বললাম। আয়নাইজেশন এনার্জির সংজ্ঞা বললাম যে শেষ কক্ষপথে ব্যালেন্স হলে হিট দ্বারা ইলেকট্রন রিলিজ করা। শেষ কক্ষপথে মানে এনার্জি বাইরে থেকে পুশ করা হয়, যে এনার্জির ফলে ইলেকট্রন রিলিজ হয় তাকে আয়নাইজেশন এনার্জি। এবার ওপর থেকে বাঁ থেকে ডান দিকে যাব, কি হবে?
আর এদিক থেকে এদিক। এটা আমাদের কোশ্চেন, এটাই সাধারণত কোশ্চেন ডেটা ধরে। আমরা তখন পর্যায় সারণী যখন মেন্টালি ইয়ে করবো তখন বুঝতে পারবো যে কোনটা পার করা আছে, অথবা আমরা বের করতে পারবো। কোশ্চেন এই 4-5টা মূল্য দিয়ে দেয়। আমি বলে দিচ্ছি আয়নাইজেশন এনার্জি যে ফ্যাক্টরটা নির্ভর করে সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাই রেডিয়াস স্কয়ার। তোমাদের এইটা মনে রাখতে হবে না, যেটা আমি বলে দিয়েছি আই প্রপোর্শনালিটি হয় জেড স্কয়ার বাই আর স্কয়ার, ফ্যাক্টরের সাথে হয় কোন হয়। আমি সাধারণত এখানে একটা শর্টকাটে বলে দিচ্ছি যে কিভাবে হচ্ছে। তোমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ রেডিয়াস পড়াতে যেই পড়েছি, কি বলেছি যে নিউক্লিয়াসের দ্বারা আকর্ষণ করার ক্ষমতা সেটা। তাহলে বাঁ থেকে ডান দিকে গেলে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাঁ থেকে ডান দিক, মানে এদিক থেকে এদিকে গেলে কি হচ্ছিল, বাড়ছিল। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, ইনক্রিজ করার পরে কি হচ্ছে, রেডিয়াস, যে রেডিয়াস সেটা ডিক্রিজ করছে। যখন আমরা বাঁ থেকে ডান দিকে যাব তখন আর ফ্যাক্টর তো ধরবো না আয়নাইজেশন এনার্জি বের করার ক্ষেত্রে। তাহলে যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, আর ফ্যাক্টর প্রিডোমিনেট করবে না। তার রিজনটা কি, উপর থেকে এদিকে গেলে খুব একটা রেডিয়াসের চেঞ্জ হয় না তুলনামূলক ভাবে, তাই রেসপেক্টে আমরা এভাবে যাব। তখন এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তেমন আয়নাইজেশন এনার্জি তারই প্রপোর্শনাল। তাহলে আয়নাইজেশন এনার্জি কি হবে, বাঁ থেকে ডান দিকে গেলে ইনক্রিজ করবে, আর এদিক থেকে এদিকে গেলে ডিক্রিজ করবে। কারণ কি, রেডিয়াস বেড়ে যাচ্ছে। এখান থেকে এদিকে যখন যাবে তখন রেডিয়াস ফ্যাক্টর প্রিডোমিনেট করবে, মানে কি রেডিয়াসটা অতিরিক্ত বাড়বে, কারণ সেল চেঞ্জ হচ্ছে। রেডিয়াস যখনই বেড়ে যাবে তার মানে কি, এটা নিউমারেটর ডিনোমিনেটর যখন বেড়ে যায় ভ্যালুটা কি হবে, কমে যাবে। তাহলে অবভিয়াসলি উপর থেকে নিচে গেলে কমে যাবে। তাহলে হচ্ছে আমাদের এই পাশে লিখছে আয়নাইজেশন এনার্জি উপর থেকে নিচে গেলে কমে যাবে, এতে গেলে বেড়ে যাবে। এখানটা মুছি, এখানটা লিখতে সুবিধা। আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি দুটো একই জিনিসের উপর নির্ভরশীল হয়, জেড স্টার বাই আর স্কয়ার ফ্যাক্টর। জেড স্টার বাই আর স্কয়ার ফ্যাক্টর। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, বাইরে কাউকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। রেসপেক্টে তাহলে কি, বাঁ থেকে ডান দিকে গেলে রেসপেক্ট করা। ইলেকট্রন অ্যাফিনিটি ধর্ম কি হবে, ইলেকট্রন বাইরে থেকে নিলে সে বেশি রেডিয়াসটা কি হচ্ছে, কমে যাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার কি হচ্ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, বাঁ থেকে ডান দিকে গেলে তাহলে সে গ্রহণ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে। তাহলে আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি দুটো সেম রেসপেক্টে ঘটনা। সেটা তোমরা হয়তো বই ঘেটে দেখতে হবে যে ইলেকট্রন অ্যাফিনিটি, আয়নাইজেশন এনার্জি উপর থেকে নিচে দিকে গেলে ডিক্রিজ করে, বাঁ থেকে ডান দিকে গেলে বেড়ে যাবে। ইলেকট্রন নেগেটিভিটি বা ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি সেম। এবার একটা শর্টকাট দেখো, আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এন্ড কি ইলেকট্রন নেগেটিভিটি একই রেসপেক্টে হয়, একই ঘটনা। ইনক্রিজ গ্রুপ বরাবর, পিরিয়ড বরাবর গেলে ইনক্রিজ, অ্যালং বরাবর গেলে ডিক্রিজ। তিনটে রেসপেক্টে দেখো একই ঘটনা, আর এই দুটো রেসপেক্টে একই ঘটনা, ডিক্রিজ ইনক্রিজ, ডিক্রিজ ইনক্রিজ। তাহলে পরীক্ষায় কোশ্চেন দিল বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এটা পরীক্ষায় কোশ্চেন এসছে যে এদের মধ্যে রেডিয়াস আকারে সাজাও, রেডিয়াস অর্ডার। অপশন 1 দিল বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তারপর দিল কোনটা অ্যান্সার হবে। আমরা রেডিয়াসের কনসেপ্টে কি পড়েছি, এটা আমাদের রেসপেক্টে দেখা আছে যে গ্রুপ বরাবর যাচ্ছে, গ্রুপ বরাবর গেলে এদিক থেকে দিকে ডিক্রিজ করে। তাহলে সব থেকে বেশি কার হবে, বোরন, তারপরে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন। তাহলে অপশন এটা। এবার পর্যায় সারণী যত নিচের দিকে মৌল আছে, সে নিচের দিকে মৌলের আমরা এত মাথা ঘামালাম না কেন। তার রিজন হচ্ছে নিচের দিকে মৌলগুলো সাধারণত হয় রেডিওঅ্যাক্টিভ হয়। তার রিজন হচ্ছে
রেডিও অ্যাক্টিভ যার আমরা রেডিও অ্যাক্টিভ যে পড়াশোনা বুঝতে পারবো, যেমন নিউটন N/P রেশিও বলা হয়, নিউটন বাই প্রোটন সংখ্যার নাম্বারটা যখন একটা নির্দিষ্ট ফিক্স রেশিও আছে সেই রেশিওর থেকে বেশি হয়ে যায়, সাধারণত এইগুলো মৌলগুলো দেখা যায়, রেডিও অ্যাক্টিভই দেখা যায়। এবার হচ্ছে ফ্লুরিন, এই গ্রুপটা 17 নম্বর গ্রুপে, যে গ্রুপের মৌলগুলো সাধারণত ব্রোমিন লিকুইড, সাধারণ অবস্থায় ব্রোমিন লিকুইড আর মেটাল বললে এই দুটো কোশ্চেন খুব ধরে। আর হচ্ছে এবার আমাকে এটা হলো, এবার এই রেসপেক্টিভ কোশ্চেন দিল যে আয়নাইজেশন এনার্জি অনুসারে সাজাও, এখানে কোশ্চেন দিয়ে দিল আয়নাইজেশন এনার্জি। তাহলে কি কোশ্চেন করবো? আয়নাইজেশন এনার্জি হলে কোশ্চেন কি হবে অ্যান্সার? আয়নাইজেশন এনার্জি হলে যে প্রত্যেক বাঁ থেকে ডান দিকে গেলে বাড়বে, তাহলে রেসপেক্টিভ এটা হবে আয়নাইজেশন এনার্জি। ইলেকট্রন রিলিজ করার প্রবণতা বাঁ থেকে ডান দিকে গেলে বাড়ার কথা, ইলেকট্রন অ্যাফিনিটি অ্যালং পিরিয়ড কি হবে? ইনক্রিজ করবে। নাইট্রোজেন রিলিজ করার প্রবণতা বাড়বে, তাহলে এই যে ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে, ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ করবে মানে ইলেকট্রন নেগেটিভিটি যেটা আছে সেটাই। বোরন যেটা আছে তার 5, এটা 6, এটা 7, এটা এই চারটে আছে, আমরা 5, 6, 7। যত ইলেকট্রন সংখ্যা বাড়ছে তার কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা যখন বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে তার কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে তার ওই যে কক্ষপথে, একই কক্ষপথে ইলেকট্রন ঢুকছে, তাহলে ওই কক্ষপথে ইলেকট্রন ঢুকলে ওই স্টেবল হওয়ার ক্ষমতা বাড়বে, তাহলে হচ্ছে ওই কক্ষপথে ইলেকট্রন অ্যাফিনিটি বাঁ থেকে ডান দিকে ইনক্রিজ করবে, আর রিলিজ করার প্রবণতা বাড়বে। আয়নাইজেশন এনার্জির ভ্যালু এগুলো রেসপেক্টিভ। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন হচ্ছে মেটালিক ক্যারেক্টার। বা ধাতব ধর্ম, এটা কোশ্চেন আছে। ধাতব ধর্ম কি? ধাতব ধর্ম হচ্ছে মেটালিক ক্যারেক্টার মানে হচ্ছে ধাতব ধর্ম। ধাতব ধর্ম মানে কি? সেটা ধাতুর মতো ইয়ে করার চেষ্টা, তার মানে কি হবে ধাতব ধর্ম? ধাতব ধর্ম মানে কি ইলেকট্রন রিলিজ করবে, সে ধাতুর মতো ক্যারেক্টার থাকবে। তাহলে সেই রেসপেক্টে বলতে গেলে উপর থেকে নিচে গেলে কি হবে? উপর থেকে নিচে গেলে মেটালিক ক্যারেক্টার কি হয়? এই গ্যাস যে দুই ইনক্রিজ করবে আর এই বরাবর ডিক্রিজ করবে, সেটা আমি লিখে দিচ্ছি। দিক বরাবর গেলে কি হবে? মেটালিক ক্যারেক্টার সে রিলিজ করার প্রবণতা বেড়ে যাবে, ইনক্রিজ, এটা ডিক্রিজ। ধাতব ধর্ম তৈরি করার ক্ষমতা তার বাড়বে। এই যে এতগুলো ধর্ম দেখলাম, এই ধর্মগুলো থেকে সাধারণত কোশ্চেন আসবে। এবার একটা পর্যায় বরাবর একটা কোশ্চেন দিই। বললো তড়িৎ ঋণাত্মকতা, একটা কোশ্চেন খুব ধরে, সেই কোশ্চেনটা কি ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার ধরে। একটা ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিন না ক্লোরিন, আর তুমি কোশ্চেন করবে সাধারণত এটা একটা ব্যতিক্রমী পিস, মানে এটা কি? দেখা যায় যে ইলেকট্রন অ্যাফিনিটি বাঁ থেকে ডান দিকে গেলে ইনক্রিজ করবে, উপর থেকে নিচে গেলে ডিক্রিজ করবে। তাহলে সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি হওয়ার কথা কার ছিল? বাঁ থেকে নিচে থেকে ডিক্রিজ করবে, তাহলে ফ্লোরিনের হওয়ার কথা ছিল, কিন্তু এটা ভুল হয়ে যায়, রেসপেক্টে ক্লোরিন হয়ে যায়। তার মানে এটা কি? ওই যে ইলেকট্রনটা এলো, ফ্লোরিন সাধারণত 9, ক্লোরিনের হয় কত? 17। এও একটা পেলে হয়ে যাবে 10, এ একটা পেলে হয়ে যাবে 18। এই 18 যখনই হবে তখন সে কার রেসপেক্টে যাবে? আর্গনের। আর এই যখনই 10 হয়ে যাবে সে কার রেসপেক্টে যাবে? নিয়ন। কিন্তু দেখা যায় গেলে এই যে ইলেকট্রনটা এলো, সে সব থেকে বেশি তখন কনসেপ্ট চলে আসে, একটা এনার্জির কনসেপ্ট চলে আসে, তখন তাকে বলা হয় পিয়ারিং এনার্জি। পিয়ারিং এনার্জি মানে কি? সে ওই রেসপেক্টে যে মৌলগুলো যে ওই পর্যায় বরাবর মানে ওই কক্ষপথে যে ইলেকট্রন গুলো ফ্রিলি ভাবে মুভ করবে, সে মুভ করার জন্য তার একটা এনার্জি দরকার। সে যত একটা জায়গায় সে একটা মানুষ সেখানেই যাবে যেখানে যত বেশি মুভ করতে পারে, বাস্তব কথা তার জন্য ইলেকট্রন ক্লোরিনের ঘরে বেশি যাবে, কারণ ওখানে স্পেস বেশি থাকবে। তাহলে সেই রেসপেক্টে আমাদের দেখতে গেলে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, এটা কিন্তু মনে রাখবে। ইলেকট্রন নেগেটিভিটি সব থেকে বেশি কার? ফ্লোরিন। আর ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি কার? ক্লোরিন। এবার এই যে এই কোশ্চেন গুলো দেখলাম, এবার ফ্লোরিন আর অক্সিজেন এই দুটো মৌল সাধারণত তড়িৎ ঋণাত্মকতা
সব থেকে বেশি দেখায়, ফ্লুরিন আর অক্সিজেন। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা ভ্যালু, এই যে ভ্যালুগুলো, এইগুলো বিজ্ঞানী পাউলিং বলে একজন ছিল, তার স্কেলে ভ্যালুগুলো দেখা যায়, মাপা হয়। এই পাউলিং স্কেলে এর ভ্যালুটা 4.0 এর মতো থাকে, এর 3.5 এর মতো, মানে মোস্ট ইলেকট্রোনেগেটিভ মৌল বলে আমি লিখে দিয়েছি ফ্লুরিন। এবার কনসেপ্ট হচ্ছে তাহলে অক্সিজেন আর ফ্লুরিন এই দুটো মৌলের মধ্যে যখন এই দুটো মৌল যৌগ করবে, একটা যৌগ আছে যার নাম হচ্ছে OF2। এই OF2 মৌলতে একমাত্র অক্সিজেন যেখানে পজিটিভ দেখায়। এই কোশ্চেনটা ধরবে পরীক্ষায়, মনে রাখবে যে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ দুটো একই সাথে জুড়ে গেল মৌল, তার নাম, মৌলটার নাম হচ্ছে OF2। যে যৌগে ফ্লুরিন -1 থাকবে কিন্তু অক্সিজেন এখানে 1 দেখাবে, মানে অক্সিজেনে পজিটিভ ভ্যালেন্সি দেখাবে, মানে পজিটিভ এখানে যোজ্যতা দেখাবে অক্সিজেন, কিন্তু এখানে অক্সিজেন সাধারণত নেগেটিভ হয়। এবার এই অক্সিজেন সাধারণত কি নেগেটিভ হওয়ার কথা, কিন্তু এখানে পজিটিভ দেখাবে। সে কত দেখাবে সেটা এই রেসপেক্টে বের করা যাবে। এবার হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন এই মৌলগুলোতে প্রচুর পরিমাণে যৌগ গঠন করে। অক্সিজেন, হাইড্রোজেন বা তুমি কার্বন, হাইড্রোজেন এই মৌলগুলোর রেসপেক্টে বেশি মৌল পাওয়া যায়। এবার কার্বন আর হাইড্রোজেনের যে মৌলগুলো বেশি বন্ধন করে, সেই বন্ধনগুলো সাধারণত আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো, যেগুলোকে বলা হাইড্রোকার্বন। এবার এই মৌলগুলোর রেসপেক্টে এবার দেখা যাচ্ছে যে সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি আমরা এই গ্রুপটাকে পেলাম 17। এই গ্রুপ মৌলের সাথে ইলেকট্রোপজিটিভ মৌলের বন্ধন হয়। ইলেকট্রোপজিটিভ মৌল কে ছিল? এই হাইড্রোজেনের গ্রুপ থেকে লিথিয়াম, এই মৌল গ্রুপগুলো সব থেকে বেশি ইলেকট্রোপজিটিভ হয়। ইলেকট্রোপজিটিভ, ইলেকট্রোনেগেটিভ দুটো সব থেকে বেশি কম্প্যাক্ট হবে। যে বন্ধনটা করবে সেই বন্ধনটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বন্ধন। এগুলো আমরা পরবর্তীকালে এক এক করে পড়বো। নন মেটালয়েড একই ধরনের বন্ধন যেগুলো করবে। এবার এই যে আমাদের একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন মাথায় এসছে, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার গ্যাস হচ্ছে, আমরা জেনন দেখলাম। রেডিও অ্যাক্টিভ ফ্রান্সিয়াম কিন্তু ইলেকট্রোপজিটিভ না, কারণ হচ্ছে বলে দিলাম যে ফ্রান্সিয়াম একটা কি মৌল, রেডিও অ্যাক্টিভ মৌল। আর কি আছে, এই পর্যায় সারণী মোটামুটি এখানে কমপ্লিট। আর পরের দিন আমরা ক্লাসে কি পড়বো? পরের দিন আমরা ক্লাসে পড়বো ভ্যালেন্সি, যোজ্যতা নির্ণয়, আর একটা পড়বো যোজ্যতা আর একটা এই মৌলগুলো বের করার ধর্ম, মানে কিভাবে তার ইলেকট্রন বিন্যাস জানবো তার আমি। আর একটা 3 নম্বর জানবো হচ্ছে মৌলগুলোর অবস্থান কিভাবে বের করবো। তাহলে আমাদের পর্যায় সারণী মোটামুটি কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। এই কটা ধর্ম তোমরা দেখে নিও, ঠিক আছে? আজকে থ্যাংক ইউ। আর চ্যানেলের নামটা ভুলো না, ওই দেখো লেখা আছে RAGBS। সাবস্ক্রাইব করে দাও প্রতিনিয়ত ক্লাস করার জন্য। থ্যাংক ইউ।